যখন দেখি আমার দেশের ফিটিংস বিদেশে সুনাম কুড়াচ্ছে। আনোয়ার গ্রুপের A1 UPVC ফিটিংস বিশ্ববাজারে বাংলাদেশের নতুন গর্ব। স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি খালেদ মেহমুদ্দিন। স্বাধীনতার 40 বছর পূর্তির একেবারে দ্বারপ্রান্তে বাংলাদেশ। অর্থনীতি মুক্তি সহ যেসব লক্ষ্য নিয়ে শুরু হয়েছিল মুক্তিযুদ্ধ, তার কতটা অর্জিত হয়েছে সেই প্রশ্ন তোলার এখন সময় এসেছে। আমরা দেখেছি 4 দশক আগে জীবন বাজি রেখে মুক্তিযোদ্ধারা ঝাঁপিয়ে পড়েছিলেন স্বাধীনতার লড়াইয়ে। স্বাধীনতার পর তাদের নেতৃত্বেই গড়ে উঠেছিল মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট। অথচ সেই প্রতিষ্ঠান এখন চলছে ধুকে ধুকে। ট্রাস্টের 32টি প্রতিষ্ঠানের মধ্যে 29টি এখন বন্ধ হয়ে গেছে। মাথার উপর কিছুদিন আগেও ছিল পাহাড় সমান ঋণের বোঝা। এমন অবস্থায় আজকের বাংলাদেশে আমরা খুঁজব কিছু প্রশ্নের উত্তর। একসময় লাভজনক থাকার পর কেন ধুকছে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট? দুর্নীতি নাকি পরিকল্পনাহীনতা, কোনটি দায়ী এর জন্য? একে একে প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার ঠেকাতে সরকারের ভূমিকা কি ছিল? ট্রাস্টকে নতুন জীবন দিতে কোনো পরিকল্পনা আছে কিনা? এসব বিষয় নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে আছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম। তার সাথে আছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক জনাব অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার। স্বাগত আপনাদের। আমাদের সঙ্গে আরো যোগ দিবেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী জনাব রেদওয়ান আহমেদ। কিছুক্ষণ পরেই তিনি যোগ দিবেন আমাদের সঙ্গে। এই আলোচনা যাওয়ার আগে আমরা একটি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের বর্তমান অবস্থা নিয়ে একটি প্রতিবেদন দেখে নেব। শ্মশানের মতো শুনশান এই জায়গাটায় এককালে যে লাভজনক কারখানা ছিল সে কথা এখন হয়তো অনেকেই বিশ্বাস করবে না। মেটাল ইন্ডাস্ট্রিজের কঙ্কালটাই রয়ে গেছে, দেহ বলতে কিছুই নেই। ভালো সাবান তৈরির জন্য সুনাম ছিল সিরকোর। এক সময়ের লাভজনক সিরকো সাবানের কারখানা এখন মামুলি শুটিং স্পট। আর এই হলো তাবানি বেভারেজ। হাজার শ্রমিকের মুখে অন্ন জোগাতো যে কারখানা, সেটি এখন নিজেই একটা বোঝা। বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আরো অনেক প্রতিষ্ঠানের মতো এটারও নাম উঠতে যাচ্ছে খরচের খাতায়। শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আর তাদের পরিবারের কল্যাণে গঠন করা হয় বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট। 1971 সালে পরিত্যক্ত হয়ে পড়া বেশ কিছু লাভজনক ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে শুরু হয় এই ট্রাস্ট। শুরুতে মুক্তিযোদ্ধাদের কল্যাণে এসব সম্পদ কাজে লাগলেও একসময় এগুলো হয়ে পড়ে বোঝা। অন্য সবকিছু বাদ দিয়ে ট্রাস্টের অধীনে শুধু জমি আছে 2000 কোটি টাকার। বর্তমানে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের 32টি প্রতিষ্ঠানের মধ্যে 29টি বন্ধ হয়ে গেছে। কিছুদিন আগেও মাথার উপর ঋণ ছিল 130 কোটি টাকার, আর তার সাথে 300 কোটি টাকার অডিট আপত্তি। সব সম্পদ থেকে মাসিক আয় 50 থেকে 60 লাখ টাকা। অথচ কর্মচারীদের পেছনে ট্রাস্টকে প্রতি মাসে ব্যয় করতে হয় 80 লাখ টাকা। মরতে বসা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আজকের এই অবস্থার জন্য অব্যবস্থাপনাকেই দায়ী করলেন সাবেক ব্যবস্থাপনা পরিচালক। বেসিক্যালি মিসম্যানেজমেন্ট, মানে বেসিক সমস্যা হচ্ছে যে ম্যানেজমেন্ট বলতে যা বোঝায় সেই সম্বন্ধে আমাদের কোনো জ্ঞান নেই। যাদেরকেই ব্যবস্থাপক বানানো হয়েছে তারা সেটাকে পৈতৃক সম্পত্তি ভেবে জালিয়াতি করে তারাই এই সম্পত্তিগুলিকে নষ্ট করেছেন অনেকেই।
কল্যাণ ট্রাস্টের এসব সম্পদ যে বোঝায় পাল্টে গেছে সে কথা স্বীকার করলেন বর্তমান ব্যবস্থাপনা পরিচালকও। অতএব একটি প্রতিষ্ঠান যদি 25-30 বছর পর্যন্ত একটা প্রতিষ্ঠান অকার্যকর থাকে তাহলে সেখানে কিছু থাকার কথা হয় না। আপনার প্রশ্নের উত্তরটা কিন্তু এখানে একেবারে সংক্ষিপ্তভাবে এসে যায়। প্রতিষ্ঠান যদি অকার্যকর থাকে তাহলে সেখানে তো কোনো কিছু হবে না, সেটা দিন দিন সবকিছু নষ্ট হবে, ধ্বংস হবে, এবং তাই এখানে ঘটেছে। সীমিত সম্পদ নিয়ে যেখানে বেসরকারি প্রতিষ্ঠানগুলো মুনাফা করছে, সেখানে হাজার কোটি টাকার সম্পদ হাতে থাকার পরও লোকসানে মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট। কাউসার আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যারা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আপনার কাছে যদি এই প্রশ্নটি করতে চাই যে মুক্তিযুদ্ধ করেছিলেন বিশেষ এক স্বপ্ন নিয়ে, আজকে মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্টের এই অবস্থাটি আপনার মনে কিরকম? আসলে যে উদ্দেশ্য নিয়ে মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্টটা গঠিত হয়েছিল সেটা কিন্তু আমাদের হাত থেকে করা। আমার যতটুকু মনে পড়ে, বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদ যখন আমরা গঠন করি, বঙ্গবন্ধু দেশে ফিরে আসলেন, তখন এই অবহেলিত মুক্তিযোদ্ধাদের, বিশেষ করে যারা যুদ্ধাহত শহীদ, তাদের জন্য কিছু করা, এটি নিয়ে আমরা চিন্তা ভাবনা করতেছিলাম। তারপরে একদিন আমরা বঙ্গবন্ধুর কাছে গেলাম মুক্তি সংসদের পক্ষ থেকে, আমি, আব্দুল মতিন, মাহফুজ সাহেব, নজরুল, আজিজ, আমি সহ বঙ্গবন্ধুকে আমরা গিয়ে বললাম, বঙ্গবন্ধু, আমাদের মুক্তিযোদ্ধার জন্য কিছু করা দরকার। এদিক সেদিক ঘুরেফেরা করে, তাদের চাকরি নাই, তাদের ব্যবসা বাণিজ্য নাই, তাদের কি করে খাবে, বিশেষ করে যারা যুদ্ধাহত তাদের কিছুই করার তাদের উপায় নাই। তখন বলে তো কি করতে হবে? আমরা তখন বললাম যে এইসব লাভজনক প্রতিষ্ঠানগুলি, আপনি কিছু নাম বললো, সম্পূর্ণ বলতে পারলাম না, আমরা বেশ কিছু নাম বললাম তাড়াহুড়ার ভিতরে, যে এদের এই যেগুলি লাভজনক প্রতিষ্ঠান সেগুলি দিয়ে একটা কল্যাণ ট্রাস্ট এটা করেন, ওইটার থেকে যে লাভ হবে সেইটা যুদ্ধাহত শহীদ এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণে ব্যয় হবে। এবং সেই কথাটা রেখে বঙ্গবন্ধু খুব তাৎক্ষণিক কয়েকদিনের ভিতরে দেখলাম মুক্তিযোদ্ধারা এই কল্যাণ ট্রাস্ট করে 32টা প্রতিষ্ঠান, সেগুলি তখন 1 নম্বর লাভজনক সবগুলি। এই গুলিস্তান সিনেমা হল, মুন সিনেমা হল, আপনার গ্লাস ফ্যাক্টরি, এই ধরনের সব প্রতিষ্ঠানগুলি দেওয়া হলো। এবং প্রথম বঙ্গবন্ধু থাকা জীবিত অবস্থায় 1975 সাল পর্যন্ত এগুলি কিন্তু সবগুলি লাভজনক ছিল। এবং এর থেকে যে উৎপন্ন হতো সেগুলি কিন্তু সব যুদ্ধাহত মুক্তিযোদ্ধা শহীদ আপনার এদের পিছনেই ব্যয় করা হতো। কিন্তু অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয়, জাতির জন্য বঙ্গবন্ধু কে 15ই আগস্ট সপরিবারে হত্যা করার পর এই পট পরিবর্তন হয়ে যায়। এরপর থেকে এই লুটপাট শুরু হয়। আপনারা তারপরে আরো ক্ষমতায় ছিলেন 1996 সালে থেকে 2001 সাল পর্যন্ত আরো 5 বছর, তারপরে আবার এই মেয়াদেও আপনারা আরো 3 বছর ক্ষমতা ছিলেন। এই সময়ের মধ্যে আপনাদের কোনো কিছু করার ছিল না? আপনি খেয়াল করেন, ছিল কটা? 32টা। 32টার মধ্যে 29টাই এখন বন্ধ। এইটু বলতে আমরা আসি 32 থেকে 29-এ চলে আসছে। আছে কয়টা? 3টা। বঙ্গবন্ধু মারা যাওয়ার পর 1975 সাল থেকে 96 কত সাল হয়েছে? না, 84 সাল পর্যন্ত বেশিরভাগই লাভজনক ছিল। আমি আসছি ধাপে ধাপে, তখন আমরা ক্ষমতা ছিলাম না। জি, 75 থেকে 96 সাল পর্যন্ত 21 বছর যারা ক্ষমতা ছিল, এই দায়িত্ব তারা। তাদের সময় যুদ্ধবিধ্বস্ত দেশে, আপনার একটা যুদ্ধবিধ্বস্ত দেশে এরকম একটি কল্যাণ ট্রাস্টের মাধ্যমে এরকম একটি কল্যাণমুখী কাজ করতে পেরেছিলেন, নিতে পেরেছিলেন। তারপরে একটি স্বাধীন দেশে এই লাভজনক প্রতিষ্ঠানগুলি লস দিচ্ছে, এরকম একটি থেকে উত্তরণের কোনো না। এখন তো ধরেন একদম শূন্য কোটা চলে আসছে। 32টা যার মূল্য হবে 1000 কোটি টাকার উপরে। এই 32টা প্রতিষ্ঠান দিয়ে শুধু মুক্তিযোদ্ধা না, মুক্তিযোদ্ধাদের কল্যাণে ব্যয় হওয়ার পরও কিন্তু যে টাকা উৎপন্ন হতো সেগুলো অন্য কোনো কাজে লাগানো যেত। তাদের এই দীর্ঘ 21টি বছর স্বাধীনতার পক্ষে শক্তি ক্ষমতায় ছিল না, তাদের এইটার ভিতরে দরদ ছিল না, এইটাকে বাঁচিয়ে রাখার জন্য তাদের যে পরিকল্পনা, সুদূর পরিকল্পনা, এগুলি ছিল না। অব্যবস্থাপনা, দুর্নীতিতে এগুলি একটা পর একটা মানে আর তালা বন্ধ হয়ে গেছে। এবং শেষ পর্যন্ত এসে 2000, আপনি যেটা বললেন 96 থেকে 2001, সেই সময় জাতির জন্য বঙ্গবন্ধু শেখ হাসিনার নেতৃত্বে কল্যাণ ট্রাস্টে অনেকগুলি আমরা খবর যে হাতে নিয়েছিলাম সেগুলি সফল করেছে, অনেকগুলি জায়গায় আমাদের সফল হয়েছিলাম। এরপরে আবার দেখেন 7টি বছর, এদিকে 3, তখন যেই জায়গায় চলে আসছে এখান থেকে টাইনার উঠানো ইটস ভেরি টাফ। আমাদের সাথে যোগ দিয়েছেন সাবেক প্রতিমন্ত্রী জনাব রেদওয়ান আহমেদ। রেদওয়ান আহমেদের কাছে জানতে চাই যে মায়া ভাই যে এই প্রসঙ্গটি আনলেন, যে মানে একটি দীর্ঘ সময় একে ইচ্ছা করে অবহেলিত রাখা হয়েছে, এই বিষয়ে আপনি কিছু বলবেন, যার কারণে আজকের এই পরিণতি 32টি লাভজনক প্রতিষ্ঠান থেকে 29টি এখন বন্ধ? এই ব্যাপারে আমি ওনার সাথে একমত না, যে দীর্ঘদিন এই প্রতিষ্ঠানগুলোকে অবহেলিত রাখা হয়েছে, এটার সাথে আমি একমত না। কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব
স্বাধীনতার পরে যে সমস্ত ব্যক্তি মালিকানাধীন মিল, ফ্যাক্টরি, কল কারখানা সমূহ ন্যাশনালাইজ করছিলেন, কোন ন্যাশনালাইজড ইন্ডাস্ট্রি বাংলাদেশে লাভজনক প্রতিষ্ঠান হিসাবে চলে নাই। এবং মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আওতায় 32টি প্রতিষ্ঠান তিনি মুক্তিযোদ্ধাদের, শহীদ মুক্তিযোদ্ধাদের এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের কল্যাণে সেই সময় জাতীয়করণ করে সরকারি কর্মকর্তাদেরকেই, ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট সার্ভিসের অফিসারদেরকে সেই সময় সেই প্রতিষ্ঠানগুলোর প্রশাসক, ম্যানেজার বা বিভিন্ন দায়িত্বে দিয়েছিলেন। তো প্রতিষ্ঠানগুলো লাভজনক না হলেও এগুলোতে যারা কর্মরত ছিলেন ব্যক্তিগতভাবে তারা লাভজনক হয়েছে। আমি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রথম দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ছিলাম। দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী আপনার আমলটা হিসাবে রেখেও বলছেন, আপনার আমলে একই জিনিস, আপনার আমলে একই জিনিস হয়েছে। আমার আমলটা হিসাবে রেখেও বলছি। যেমন উনি একটা কথা বলতেছিলেন যে কতগুলো মাইলস্টোন আছে একটা সিটির, শহরের। অনেকে আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করে যে এই যে গুলিস্তান সিনেমা হল, গুলিস্তান সিনেমা হল কিন্তু আমি যখন মন্ত্রী ওই সময়ে এটাকে ভেঙ্গে আপনার এটাকে বহুতল বিশিষ্ট ভবন করার পরিকল্পনা করা হয় নাই। হ্যাঁ, কারণ আপনার কলকাতাতে যান, আপনি দিল্লিতে যান, যেখানেই যান, দেশের জাতির জন্য কতগুলো মাইলস্টোন থাকে। যেমন কুমিল্লা থেকে আপনি ঢাকার দিকে রওনা হয়েছেন, কোথায় নামবেন? গুলিস্তান সিনেমা হলের সামনে নামবো। কোথায় নামবেন? শহীদ মিনারের সামনে নামবো। কোথায় নামবেন? ঢাকা ইউনিভার্সিটির SM হলের সামনে নামবো। দিজ আর দি মাইলস্টোনস অব দি সিটি। ওই সময় আপনার 96 এর গভর্নমেন্টে এটার উপদেষ্টা ছিলেন জনাব খন্দকার আসাদুজ্জামান। খন্দকার আসাদুজ্জামান সাহেব গুলিস্তান সিনেমা হলটাকে ভেঙ্গে এখানে মাল্টি স্টোরেড বিল্ডিং করে এটাকে একটা কমার্শিয়াল বিল্ডিং করার পরিকল্পনা গ্রহণ করেছিলেন। আমরা যদি একটু এই জায়গাটার মধ্যে আসি, যে আপনি যে সময় মন্ত্রণালয়ের প্রধান নির্বাহীর দায়িত্বে ছিলেন, সেই সময়টায় মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্টের পারফরমেন্স কিরকম ছিল? না, আমি যখন দায়িত্ব নিয়েছি তখনও সবগুলো প্রতিষ্ঠান চলছিল না। হ্যাঁ, আপনার কোকা কোলাটা চলছিল, এটা তো ফ্র্যাঞ্চাইজ, কোকা কোলা তো না, কোকা কোলা এখনো চলছে। তবে আমি যখন মন্ত্রী ছিলাম তখন আমরা একটা বড় পরিকল্পনা নিয়েছিলাম এবং ময়মনসিংহের কাছে আমরা ওই সময় গভর্নমেন্টের মাধ্যমে জায়গা অ্যাকুইজিশন করে আপনার এই যে বটলে কাচের বটলে আপনার কোকা কোলা, ফান্তা বা এগুলো আপনার বেভারেজ গুলো বিক্রি হয়। তো আজকালকার জমানায় তো এই বোতলের ভিতরে আপনি এগুলো সরবরাহ করে লাভবান হতে পারবেন না, কারণ অন্যান্য বেভারেজের যে ইন্ডাস্ট্রিগুলো মার্কেট করতেছে এরা ড্রাস্টিক্যালি মার্কেটিং করতেছে। এখন কোকা কোলাকেও সেই জায়গাতে আপনার এই প্লাস্টিক বোতলে মার্কেটিং করতে হবে। পানি মার্কেটিং যেভাবে করে আপনার অন্যান্য বেভারেজ কোম্পানিগুলো যেভাবে মার্কেটিং করে সেইভাবে যেতে হবে। সেটা তো কোকা কোলার কথা গেল, যে আমরা কিন্তু আরো অনেকগুলি প্রতিষ্ঠান, 32টি প্রতিষ্ঠানের মধ্যে নানা ধরনের প্রতিষ্ঠান আছে, সেই সব আপনার কাছে আবার ফিরে আসবো। আমরা একটু মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্টের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ আলী শিকদার সাহেবের কাছে আসে যায়। শিকদার সাহেব, আপনি একটু আমাদেরকে বলবেন যে মানে শুধু রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কারণেই এগুলি এত ঝুঁকির মুখে পড়লো বা ইয়া হলো, না আর কোনো কারণ ছিল এগুলি? আপনাকে ধন্যবাদ। আপনার প্রশ্নের উত্তরে যাওয়ার আগে এখন আমাদের বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ মাস বিজয়ের মাস চলছে, তো সেজন্যে বাঙালি সমস্ত আপনাদের সম্মানিত দর্শক শ্রোতাদের বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। একই সাথে এই বিজয় অর্জনের জন্য 1971 সালে এবং তার আগেও যারা আত্মহতি দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। সর্বোপরি এই বাঙালি জাতিকে বিশ্বের দরবারে পরিচিত করার জন্য যে মহান নেতা এই দেশ সৃষ্টি করেছেন, জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেই আপনার প্রশ্নে আমি আসছি যে এটা কি শুধু রাষ্ট্রায়ত্ত হওয়ার জন্যই কি এরকম হলো, না অন্য কোনো কারণ ছিল? এটি হলো আপনার প্রশ্ন। এখানে আমাদের শ্রদ্ধেয় দুইজন সাবেক মন্ত্রী রয়েছেন, ওনারা বলেছেন, ওনাদের সাথে আমি কোনো জায়গায় একটু দ্বিমত পোষণ করব। সর্বপ্রথম যেটি হলো যে 1972 সালে বঙ্গবন্ধু এই প্রতিষ্ঠান করেছিলেন। এই প্রতিষ্ঠানটার যে প্রধান কার্যালয় 88 মতিঝিল, ভবনটির নাম স্বাধীনতা ভবন। এখানে কিন্তু বাঙালি জাতির একটি আবেগ এবং চেতনা এখানে জড়িত। তো আমাদের শ্রদ্ধেয় মা ভাই বলেছেন যে কি জন্য মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট গঠিত হয়েছিল, উনিও সে সাথে সংশ্লিষ্ট ছিলেন। কিন্তু বিষয় যেটি হলো যে শুরু থেকেই এখানে কিন্তু কতগুলো বিষয় ছিল যেটা ব্যবসা বাণিজ্য পরিচালনা করবার জন্য যেভাবে এটাকে সংগঠিত করার দরকার ছিল সেটা সেইভাবে প্রাথমিক অবস্থা থেকেই সংগঠিত করা হয়নি। তো যার জন্যে বিভিন্ন সময় দেখা গেছে যে সিদ্ধান্ত গ্রহণের
একেবারে দীর্ঘসূত্রিতার কারণ ঘটেছে। ম্যানেজমেন্ট একটা যে সময়ের সাথে তাল মিলিয়ে যে ম্যানেজমেন্টের আধুনিকায়নের করা দরকার ছিল